আমি আজকে লেকচার দিচ্ছি না, লেকচার মঞ্জুর দেবে, তোমরা হয়তো সবাই তাকে চিনে থাকো আর কি। তারপর আমি একটু বলি। সে ইউনিভার্সিটি থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করছে। সে ছিল প্রথম শ্রেণীতে প্রথম, অর্থাৎ ক্লাসের ফার্স্ট বয় ছিল ওভারঅল। সে এর আগে ময়মনসিংহ একটা কলেজে জব করেছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির মেবি আওতায়। তো সে রিসেন্টলি আমাদের ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জয়েন করেছে। আশা করি সে দুইটার জন্য, বিশেষ করে স্টুডেন্টের জন্য সিভিল ডিপার্টমেন্টের অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। এটা আমি আশা করি, প্লাস তার ক্যাপাসিটি আছে, এটাও আমি বিশ্বাস করি। তো হোপফুলি সে খুব ভালো ক্লাস নেবে আজকে। তোমরা আশা করি এনজয় করতে পারবা। যদি তোমার কোনো কোশ্চেন থাকে তাকে নিয়ে বলতে পারো, আর যদি তোমরা কোনো কোশ্চেন না থাকে তোমাদের, তাহলে আমি তাকে শুরু করতে বলবো। আচ্ছা ঠিক আছে, মূলত তুমি শুরু করো, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ওয়ালাইকুম অলরেডি এর আসসালাম। মধ্যে তোমাদের স্যার পরিচয় দিয়ে দিছে। তো আমি চেষ্টা করব আমার যতটুকু মেধা আছে আজকে এই টপিক রিলেটেড যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করা। তোমরা আমার সাথে শেয়ার করবা, শেয়ারিং এ ক্লাসটা ভালো হয়। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোনো ধরনের এ মনে হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো একসাথে সবাই কথা বলে বলতে পারবো না, আনসার দিতে পারবো না। একজন একজন করে বা হ্যান্ড রেস করে নিতে পারো, রেস করলে তাহলে আমি বুঝবো যে কার প্রবলেম থাকে। আর ইন দ্য টপিকের আমি যেহেতু এখানে অনলাইন ভিত্তিক ক্লাস, বোঝা যাচ্ছে যে পাওয়ার পয়েন্ট বা এই টাইপের কিছু থাকবে। যদি একটা স্লাইডের বিপরীতে কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে স্লাইডটা শেষ করার পরে কোশ্চেনটা একটু কাইন্ডলি করো। মাঝখানে কথা বললে হয়তো অনেকের জন্য একটু ডিস্টার্ব হবে, ঠিক আছে? আর মাঝে মাঝে আমি একটু রেসপন্স করবো, সিয়ারদের একটু রেসপন্স করে, এই কারণে তোমরা কি আসো কিনা আমি আসলে বুঝতে পারবো না, নাহলে একদম মরা মরা ক্লাসটা লাগে, ঠিক আছে? আর কোনো ভয়েসে বা এতে প্রবলেম হলে একটু কাইন্ডলি তখন বললো, আমি চেষ্টা করবো এ করার জন্য। আর যেহেতু নতুন জয়েন করছে জানোই, এখনো পর্যন্ত চেম্বার এখনো হয় নাই, বা আমাকে এখন পর্যন্ত কোনো ল্যাপটপ বা পিসি প্রোভাইড করা হয় না, যার কারণে পার্সোনাল মোবাইল থেকে পড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে একটু অসুবিধা যদি ফিল করো, কাইন্ডলি একটু এই করে নিও, একটু ম্যাচ করে নিও, ঠিক আছে? যেহেতু পার্সোনাল মোবাইল থেকে করব, স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিন শেয়ার করার পরে দেখা যায় কোনো ধরনের কোনো কিছু এ হলে একটু কাইন্ডলি কিছু মনে করো না। আর আশা করি পরবর্তীতে আমি চেম্বারে হয়ে যাবে, এই সপ্তাহে হয়তো চেম্বার হয়ে যাবে, তখন ওইখান থেকে ক্লাস নিতে পারবো। ওকে, আমরা আমাদের পড়াই এ করি। আর তাছাড়া আমার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা ক্লাসের শেষে আমাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখন যদি সামনে থাকতো তাহলে তোমাদের পরিচয়গুলো নেওয়া যেত, যেহেতু সামনে নেই তোমরা, সেই হিসাবে আর এখন পরিচয় না নিও। নিয়েও তেমন একটা ভয় হবে না, লাভ হবে বলে মনে হয় না, ইফেক্টিভ হবে না। ওকে, আমরা যে টপিকটা দিয়ে আজকে শুরু করবো, সেটা হয়তো আশা করি জানো, তোমাদের দুইটা টপিক মেবি বাদ আছে, যতটুকু স্যার বললো আমাকে। সেটা হচ্ছে প্রপার্টিজ অফ স্টিল আর হচ্ছে গ্লাস। তো আমরা আজকে প্রপার্টিজ অফ স্টিল নিয়ে পড়াশোনা শুরু করব। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাছাড়া ওই হচ্ছে না আমার এখান থেকে আর কি, মোবাইল থেকে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি এখন পাওয়ার পয়েন্টে যেটা আছে সেটা মোটামুটি সবার কাছে, সবার স্ক্রিন শো হচ্ছে। আচ্ছা, এই পাওয়ার পয়েন্টটা হচ্ছে, যেহেতু তোমার হচ্ছে আহ, আমি পিসি ভাবে ভেবে ভাবছিলাম এখান থেকে ল্যাপটপ নিয়ে ক্লাস নেবো, সেভাবে করা হচ্ছে। এখানে মোবাইলে যার কোনো একটু হয়তো ডিসপ্লে বা উলট পালট হতে পারে। আবার তোমাদের পিসিতে নিয়ে নিলে, আমি এটা দিয়ে দেবো, তোমাদের পিসিতে নিয়ে নিলে সেটা আবার ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তোমার প্রপার্টিজ অফ স্টিল, আর অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। প্রপার্টিজ অফ স্টিলে যাওয়ার আগে আমরা মেনলি স্টিল সম্পর্কে একটু ধারণা নেই। আমাদের একটা গতানুগতিক একটা এ আছে, ধারণা আছে স্টিল, ধারণা করা আর কি, স্টিল আর লোহা একই জিনিস, তাই না? ধরা হয় যে না, স্টিল আর লোহা একই রকম। আসলে বাস্তবে স্টিল আর লোহা এক না।
লোহা যেটা আয়রন যেটা বলি, আয়রনের সাথে সামান্য কিছু জিনিস মিক্স করে, বেসিক্যালি কার্বনটা মিক্স করা হয়। কার্বনটা মিক্স করলে তখন আমরা স্টিলে পরিণত করবো এটাকে। কি বললাম আবার, যে আবার বলতেছি যে আয়রনের সাথে আমরা যদি কিছু পরিমাণ কার্বন কন্টেন্ট দিই তাহলে এটা স্টিলে দেবে। কার্বনের কন্টেন্টটা নর্মালি কত রাখা হয়, 0 থেকে 3% মধ্যে, 0 থেকে 3% মধ্যে কার্বন রাখা। হয়তো তোমরা এর মধ্যে ল্যাব যে ক্লাস আছে, ল্যাব ক্লাসের মধ্যে জানো যে স্টিলে আমরা যে আমরা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করে অর্থাৎ ল্যাবে কাজ করার কথা আশা করি, না হলে হয়তো সামনে করা হবে, যেটাই হোক। মাইল্ড স্টিলের ক্ষেত্রে আমরা যেরকম একটা কোশ্চেন থাকে নর্মালি সব সময়, হয়তো তোমরা জানো যে, বা বিভিন্ন জব পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞাসা করে যে হোয়াই ইল্ড হ্যাপেন, অর্থাৎ ইল্ড কেন ঘটে। আর ইলটা কি আমি সেটা পরবর্তীতে বোঝাচ্ছি, বা জানো তোমরা ইলটা কেন ঘটে। ইলটা মূলত ঘটে হচ্ছে কার্বনের জন্য। ইলটা ঘটে কি জন্য, কার্বনের জন্য। কার্বনের কন্টেন্টের উপর নির্ভর করে মোটামুটি আমরা স্টিলটা কোন টাইপের মধ্যে সেটা জানি। সেজন্য বলা হচ্ছে কি যে the main difference between iron and steel lies in the carbon content basically close to 0 to 3%। কোথাও কোথাও এটা একটু এই পার্সেন্টেজটা একটু হতে পারে, কোথাও 2% লেখা আছে, কোথাও 2.5% আছে, কোথাও 3% আছে। তো মোস্টলি হাইলি হচ্ছে 3%। 3% এর উপরে কার্বন দেওয়া যায় না। 3% এর উপর কার্বন দিলে এটা নরম হয়ে যায়, মানে অতটা ইফেক্টিভ হয় না। তারপর বলতেছে যে কি এর সাথে সামান্য পরিমাণে আরো মেটালস থাকে, ধাতু থাকে। সেগুলো কি কি বলতেছে, নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, মলিবডেনাম, টাংস্টেন। এরকম এক একটা ধাতু এক একটার সাথে মিক্স করে স্টিলেরও বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়। স্টিল ইজ এ হার্ড, ডাক্টাইল এন্ড ম্যালেবল সলিড, is probably the most solid material after plastic and iron। অর্থাৎ স্টিল বলতেছে যে কি এটা ডাক্তার। আচ্ছা, ডাক্টিলিটি আমরা পড়াবো আজকে, যদিও এমনি তোমরা কংক্রিটে যেহেতু পড়ানো হয়েছে আগে, ডাক্টিলিটি আর ব্রিটলনেস মোটামুটি এই দুইটা সম্পর্কে ধারণা থাকার কথা। ডাক্টিলিটি এবং ব্রিটলনেস, ডাক্টিলিটি এবং ব্রিটলনেস যদি উদাহরণ দিই, আমি এক কথায় যদি সংজ্ঞাকার না বললাম, আমরা উদাহরণ ধরে যে এরকম যে যেমন ইটটা হচ্ছে কি, এটা ব্রিটল দিলে একটা বাড়ি দিলে ভেঙে যাচ্ছে, অর্থাৎ লোড অ্যাপ্লাই করলে ভেঙে যাচ্ছে। কিন্তু স্টিলটা সহজে, যেমন বা লোহাটা আমরা এটা সহজে ভাঙতে পারতেছি না। সর্বোচ্চ এটা কি করতেছে, প্লাস্টিক নেচার করতেছে, বেঁকে যাচ্ছে, এ করতেছে। যেগুলা এরকম সহনশীলতা থাকে তাদেরকে আমরা প্লাস্টিক ম্যাটেরিয়ালস বলতেছি, ডাক্টাইল ম্যাটেরিয়ালস বলতেছি। আর যেগুলা আঘাত করলে সাদাতে ভেঙে যায়, নর্মালি বেশি ধরনের নিতে পারে না, সেগুলোকে আমরা ব্রিটল পদার্থ বলা হচ্ছে। ডাক্টিলিটি এবং ব্রিটলনেস আমরা আরো ডিটেইলস ভিতরে পড়বো। তাহলে স্টিলটা যদি আমরা এক কথা বলি, যে স্টিলটা হচ্ছে একটা আয়রন এবং কার্বনের কন্টেন্টের সমন্বয়, সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস ইউজ করে, সেগুলা ইউজ করে পার্টিকুলার তোমার এগুলার নাম দেওয়া হয়। যে কোথাও স্টেনলেস স্টিল বলা হচ্ছে, কোথাও অ্যালয় স্টিল বলা হচ্ছে, বা কোথাও আমরা শুধু কার্বন স্টিল বলতেছি, যেখানে শুধু কার্বনের কন্টেন্ট দেওয়া হচ্ছে। ওভারঅল বেসিক কথা হচ্ছে এটা যে স্টিলটা হচ্ছে কার্বন এবং আয়রনের সমন্বয়ে গঠিত। এই টপিক এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো, বা বুঝতে অসুবিধা থাকলে কাইন্ডলি একটু বলো। স্যার, স্যার, কার্বনের পরিমাণ হ্যালো স্যার, হয় নাকি শক্ত হার্ড হয়? জি বলো, একটু বুঝে নেই কি বলা হয়, বলছি না, কথাটা একটু কাইন্ডলি বলো। স্যার বলছি স্যার, কার্বনের পরিমাণ স্যার বেশি হলে স্টিল কি স্যার নরম হয় নাকি বেশি হার্ড হয়? নরমটা না, মানে জিনিসটা হচ্ছে বিতর্গত নেচারটা নরম হয় আর কি। এটা যে জিনিসটা হার্ডে থাকবে, আয়রন নিজে হার্ড, কিন্তু বিতর্গত যে নেচার গুলা তার লোড প্রয়োগের ফলে যে নেচারটা শো করবে, সেক্ষেত্রে এটা একটু নর্মালিটি মেলেবিলিটি চলে আসবে বেশি। বুঝতে পারছি? কার্বন বেশি ইউজ করলে বঙ্গুরতা বেশি হয় না, কম? এই যে বুঝতেছি না। কার্বন বেশি ইউজ করলে তোমার ইল্ড আসবে না, নরমতা আসবে না, ব্রিটলনেস থাকবে, হয়ে যাবে, ডাকটাইল আর থাকবে না বিষয়টা। কার্বন বেশি ইউজ করলে ডাকটাইল থাকবে না। ব্যাপারটা কেমনে আর কি থাকে? স্টিল তো আর কি ডাকটাইল থাকে। স্টিল কার্বন যদি বেশি ইউজ করে ফেলে তখন স্টিলটা ডাকটাইল স্টিল থাকবে না। আমি তো তাই বলতেছি যে স্টিলের রেঞ্জের জন্য বলে দিছে, কার্বনের রেঞ্জটা বলছে 0 থেকে 3% এর মধ্যেই কার্বনটা রাখার জন্য। বুঝতে পারছি? এর মধ্যে আবার কথা আছে 0 থেকে 3 হাইয়েস্ট পার্সেন্ট, এবং কথা আছে, আমি আরো সামনে আসবো হয়তো, যে 0 থেকে 3 এর মধ্যেও একটা পার্সেন্টেজ যদি দেয়া হয়, লেখা আছে একটা 0 থেকে 0.3% পর্যন্ত হচ্ছে একটা, এটাকে লো কার্বন বলা হচ্ছে। 0.3 এর উপরে গেলে সেটা হচ্ছে মাইল্ড কার্বনটা বলা হচ্ছে। আবার 0.6 এর উপরে চলে গেলে
সেটাকে বলা হাই কার্বন স্টিল বলা হচ্ছে, বুঝতে পারছি? এভাবে করতে 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 হাইয়েস্ট বলতেছে 3% পর্যন্ত যাওয়ার জন্য। 3% উপরে গেলে সেই স্টিলটা আমরা স্টিল ধরতে পারবো না, সেটা ব্রিটল পদার্থ হিসেবে হয়ে যাবে, গঠিত হয়ে যাবে। বুঝতে পারছি যে কোশ্চেন করছো? জি স্যার। আর কোনো কোশ্চেন কারো? তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যেহেতু এখন স্টিল পড়ছি, স্টিলে আমরা বেসিক্যালি টাইপসটা একটু দেখি, কয় ধরনের স্টিল আছে। বেসিক্যালি 4 ধরনের টাইপস আছে, এগুলোর আবার সাব ডিভাইডেড আছে। যেহেতু তোমাদের টপিকটা শুধুমাত্র প্রপার্টিজ অফ স্টিল নিয়ে, এই জন্য আমি এটা টাইপ অফ স্টিলের ডিটেলস এতে যাই নাই, ক্লাসিফিকেশনে যাই না, জাস্ট জানার জন্য বলতেছি যে মোটামুটি 4টা ধরনের স্টিল পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কার্বন স্টিল, একটা হচ্ছে স্টেনলেস স্টিল, একটা হচ্ছে অ্যালয় স্টিল, একটা টুল স্টিল। ফার্স্ট কার্বন স্টিলটা যেহেতু বলছে কার্বন, শুধুমাত্র আয়রনের সাথে যদি আমরা শুধু কার্বন দেই তাহলে হচ্ছে তখন এটাকে আমরা বলবো যে কার্বন স্টিল। এবং কার্বনের অনুপাতটাও একটা রেঞ্জ দেওয়া আছে, তোমরা এ করতে পারবা, লো কার্বন স্টিল, তারপর মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। নর্মালি আমরা যে লোহাগুলো ইউজ করি, ভালো করে শোনো, আমরা যে বিল্ডিং এর মধ্যে যে রড গুলো ইউজ করি, যেহেতু আমরা সিভিল ডিপার্টমেন্ট, বেসিক্যালি আমরা রড নিয়ে বেশি পড়াশোনা লাগে, তো রড এর মধ্যে যেটা আমরা মাইল্ড কার্বন স্টিল বলা হচ্ছে বা মাইল্ড স্টিল বলা হয় নর্মালি, ওইখানে কার্বনের পরিমাণটা মিডিয়াম লেভেলে দেওয়া। ওইখানে কার্বনের পরিমাণটা কত দেওয়া? মিডিয়াম দেওয়া। কোথাও কোথাও এটা একটু আছে, কোথাও কোথাও দেখা আছে 0.25 থেকে 0.35, কোথাও কোথাও দেখা আছে 0.3, শুধু এত পার্সেন্ট কার্বন ইউজ করে শুধু আমাদের যে এর জন্য, আমরা যে বিল্ডিং বা বাসা বাড়িতে যে স্টিলটা ইউজ করি সেটার জন্য। যার কারণে স্টিলের স্টিল স্ট্যান্ড ডায়াগ্রাম তোমরা যদি এখনো বারবার বলতেছো, তোমরা তো এখন প্র্যাকটিক্যাল করতে পারো নাই, বা ভিডিওতে হয়তো আমার ধারণা দেখাইছে যে ইল্ড শো করে। ইল্ডটা শো করে কিভাবে? ইল্ডটা ধরে বোঝাচ্ছে যে এ সর্বোচ্চ, এরপর থেকে সে আর তার নেচার ঠিক রাখে না। তা আমরা যে স্টিল গুলো ইউজ করি নর্মালি হচ্ছে মাইল্ড কার্বন স্টিল অথবা মিডিয়াম কার্বন স্টিল যেটাই বলো। আর এমনি কার্বন স্টিল হচ্ছে 3 ধরনের, লো, হাই, মিডিয়াম। আর স্টেনলেস স্টিল সম্পর্কে আমরা নর্মালি ধারণা আছে যে স্টেনলেস স্টিল ওইটা তো কার্বন থাকবে, তবে বেসিক্যালি বেশি থাকবে হচ্ছে ক্রোমিয়াম। বেশি থাকবে কি? ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা বেশি থাকার ফলে তোমার হচ্ছে যেমন বলা হচ্ছে, কোথাও কোথাও রেফারেন্স দেওয়া আছে যে 11%-এর উপরে ক্রোমিয়াম থাকে, কোথাও কোথাও লেখা আছে হচ্ছে যে 29%-এর উপরে ক্রোমিয়াম থাকে। যত ক্রোমিয়াম দেওয়া হচ্ছে তত এটা শার্প হচ্ছে, সুন্দর হচ্ছে, চকচকে হচ্ছে। ক্রোমিয়ামের নেচারটা হচ্ছে এবং এটা শুধু সৌন্দর্য তো না, সেটা হচ্ছে অ্যাব্রাশন, অর্থাৎ ক্ষয় থেকেও রক্ষা করে। ক্রোমিয়ামটা দিয়ে স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম যখন এটা তোমার হচ্ছে আর সৌন্দর্যটা, চকচকেটা, এবং হচ্ছে অ্যাব্রাশন, ক্ষয়রোধ থেকে রক্ষা করে। স্টেনলেস স্টিলে অনেক ক্রোমিয়ামের পার্সেন্টেজের উপরে অনেকগুলো ক্লাসিফিকেশন তোমরা ডিটেলস করতে চাইলে পাবা, আছে। বাকি রয়েছে অ্যালয় স্টিলটা। অ্যালয়ের যার বাংলা নাম হচ্ছে সংকর ধাতু, যেটাকে বলা। যেহেতু সংকর বলতে আমরা বুঝি যে সংকর মানে হচ্ছে অনেক কিছুর মিশ্রণ। আমরা যেমন বলি আমরা সংকর ধাতু বলা, সংকর আয়ন গরু বলি না, শিখে পড়ছি ওইরকম আর কি, যে সব ধরনের ধাতুর মিশ্রে, যার কারণে এই সংকরের মেইন পদার্থটার উপর নির্ভর করে সংকর ধাতু যেটা বা অ্যালয়টা, এটা অনেক ক্লাসিফিকেশন করা আছে। যেমন অ্যালুমিনিয়াম যদি ইউজ করা হয় শুধু আয়রনের সাথে, তখন এটা অ্যালুমিনিয়ামে বলা হচ্ছে। যেটা আমরা জানালা গ্লাস, অ্যালুমিনিয়াম প্রচুর ব্যবহার জানি, জানালা যে এগুলা গ্লাস গুলা লাগানো সেখানে অ্যালুমিনিয়াম দেওয়া হয়। তারপরে তুমি যদি বলা হয় ম্যাঙ্গানিজ যদি ইউজ করো শুধু, তখন এটা ম্যাঙ্গানিজ অ্যালয় স্টিল হিসেবে কাউন্ট করা হচ্ছে। এরপর শুধু টিন ইউজ করলে তখন হচ্ছে টিন হিসেবে অ্যালয় স্টিল হিসেবে ইউজ করছে। অ্যালয় এক কথা হচ্ছে সংকর ধাতু, এবং যেটার পরিমাণটা বেশি থাকবে সেটার অনুসারে নামকরণ করা হচ্ছে অ্যালয় স্টিল। এরপর হচ্ছে টুল স্টিল। টুল স্টিলটা যেহেতু বোঝা যাচ্ছে, টুল মানে আমরা যন্ত্রপাতি বুঝি, বা টুলস স্টিল যেটাই বলা হয়। তোমাদের হয়তো মনে হয় কি সন্দেহ জাগছিল না, কখনো যায় না, আমি সহ মাঝে মাঝে ছোটবেলা যখন ছিলাম তখন সন্দেহ জাগতো যে, বিশেষ করে আমি অন্য উদাহরণ এক্সাম্পল দিয়ে বলতেছি যে, যখন কোনো অ্যাসিড বলো বা ধার্য পদার্থগুলা, যেহেতু এটা বলতেছে যে কোনো কিছুতে রাখলে এটা ফুটা করে ফেলতেছে বা গলে ফেলতেছে, কেমিক্যাল অ্যাকশন করে ফেলতেছে, কিন্তু তুমি দেখো এই যে তোমার অ্যাসিড গুলা বা এগুলা কিন্তু গ্লাসের মধ্যে রাখা হচ্ছে। চিন্তা করতাম যে গ্লাসের মধ্যে, যে গ্লাস বা যে কোনো জিনিস ধাতুতে পড়লে জিনিসটা পুড়ে ফেলতেছে, সেটাকে গ্লাস পুড়তেছে না কেন? তার মানে নিশ্চয়ই এখানে কোনো থিঙ্কিং ছিল।
যে তোমার ওই যে গ্লাসটা বা এটা ইউজ করতেছে সেটা অবশ্যই হাই রেঞ্জের বা হাই রেঞ্জ টলারেবল করে তোমার ওই গ্লাসগুলা বা বোতলগুলা রেডি করা আছে। তুমি চাইলে আমাদের সাধারণ যে বোতল বা গ্লাস গ্লাস ওগুলাতে যে কোনো ধরনের ধার্য পদার্থ গুলা রাখতে পারতেছি না। তেমনি এই টুল স্টিলটা যে আমাদের স্টিল গুলা হাই টেম্পারেচার বা হাই হিটে অনেক সময় মেশিনারিজ তৈরি করা হয়। হাই হিটে হাই টেম্পারেচারে ধরো যে কোনো ইন্ডাস্ট্রি মেশিনারিজ বলো বা যে কোনো জায়গার মেশিনারিজ বলো, এগুলোকে হাই হিট, হাই টেম্পারেচার, হাই ব্লো, হাই হ্যামার মানে এত পরিমাণ করা হয় যেটা স্টিলের জেনারেলাইজ যে সহনীয়তা আছে, যে টেম্পারেচার সহনীয়তা আছে, যে ঘাত সহনীয়তা আছে, যে ব্লো করার বা আঘাত করার সহনীয়তা আছে, সহনশীলতা আছে, সেটাকে ওভারটেক করে দিতে হয় অনেক সময় কোনো যন্ত্রপাতি বা মেশিন তৈরি করতে হয়। সেক্ষেত্রে ওই যে যে যন্ত্রটা দিয়ে বা যে যন্ত্র ম্যাটেরিয়ালসটা ইউজ করা হবে ওই মেশিনটার জন্য, সে যে টুলস বা যন্ত্রপাতি তৈরি করার জন্য যে স্টিলটা আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে টুল স্টিল। তার মানে টুল স্টিলের সংজ্ঞা অনুসারে যদি আমরা বলি, এটা হচ্ছে হাই টেম্পারিং ক্ষমতা থাকে, ক্যাপাসিটি থাকে, হাই হ্যামারিং ক্যাপাসিটি থাকে, তারপর হচ্ছে হাই ওয়েদারিং ক্যাপাসিটি থাকে, এগুলাকে বলা হচ্ছে টুল স্টিল। তাহলে টোটাল স্টিলের ধারণা হচ্ছে 4 ধরনের স্টিল আছে বলতেছি, যে কার্বন স্টিল, স্টেনলেস স্টিল, অ্যালয় স্টিল এবং টুল স্টিল। এই 4টা সম্পর্কে একটু ধারণা হয়েছে? কারো কোনো কোশ্চেন থাকলে এবার একটু বলতে পারো। হ্যালো স্যার। স্যার স্যার ক্রোমিয়াম না নিকেলের মধ্যে কোনটার অ্যাব্রেশন ক্ষমতা বেশি? ক্রোমিয়ামের অ্যাব্রাশন ক্ষমতাটা একটু বেশি। এটা এর উপর নির্ভর করে আর কি, পরিমাণের উপর নির্ভর করে। যে কোনো জিনিস অতি ভালো না যেটাকে বলা হয় আর কি, এই জন্য অতিরিক্ত কোথাও ইউজ করে না, একটা পার্সেন্টেজ দেওয়া হয় আর কি। নিকেলের তুলনায় গতানুগতিক একটু ক্রোমিয়ামটা ভালো। থ্যাংক ইউ স্যার। কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন টপিক যেটা আলোচনার বিষয় সেটাতে এখন চলে যাই, প্রপার্টিজ অফ স্টিল। অর্থাৎ স্টিলের কি কি গুণাবলী আছে, মোটামুটি স্টিলের যে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, কোশ্চেন যদি একটু ঘুরে আসে মনে রাখো প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই সেম। একটু পয়েন্ট আউট করে রাখো, প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই সেম। ক্যারেক্টারিস্টিক্স স্টিল কি কি ক্যারেক্টারিস্টিক্স শো করে অথবা প্রপার্টিজ গুলো গুণাগুণ গুলো কি কি, মোটামুটি এই সকল গুণাগুণ, এটা হচ্ছে জেনারেলাইজড গুণাগুণ। অনেক সময় দেখা যায় যে তোমার কার্বন বা ওই যে অনুপাত, বিভিন্ন ম্যাটেরিয়ালস অনুপাতের উপর নির্ভর করে এক একটা এক এক জিনিস শো করতে পারে। তো জেনারেলাইজ হচ্ছে হার্ডনেস দেখতে হয়, টাফনেস দেখতে হয়, টেনসাইল স্ট্রেন্থ দেখতে হয়, ইল স্ট্রেন্থ দেখতে হয়, ইলংগেশন দেখতে হয়, ফাটিক স্ট্রেন্থ দেখতে হয়, করোশন, প্লাস্টিসিটি, ম্যালেবিলিটি, ক্রিপ। আর একটা জিনিস মাথায় রাখো, পরীক্ষা আসুক আর না আসুক, এই যে প্রপার্টিজ গুলো দেওয়া আছে এগুলো স্টিলের জন্য বলো, কংক্রিটের জন্য বলো বা যে কোনো ম্যাটেরিয়ালস এর জন্য বলো, সংজ্ঞাটা অনেকটা একই রকম, অনেকটা একই রকম। আমি আবার বলতেছি অনেকটা একই রকম। এবং শিখে রাখতে বলছে এই কারণে, যে কোনো জায়গায় তোমরা ভাইবা দিতে গেলে নর্মালি এই ধরনের বা কোশ্চেন করতে গেলে এই টপিক গুলো নিয়ে নর্মালি কোশ্চেন করে। আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম আমাদের ক্লাস নিয়েছিল নর্মালি হচ্ছে কারণে অথবা অ্যাব্রেশনের কারণে কোনো জিনিসগুলো ক্ষয় হতে পারে, বা তোমার হচ্ছে ঘর্ষণাল ফোর্সের কারণে তার ধর্মগুলো চেঞ্জ হতে পারে। আবার ইন্ডেন্টেশন মানে বলতেছে যে কি, যে তোমার হচ্ছে স্ক্র্যাচ করার জন্য যেটা, বা আমি যদি খাস করতে চাই স্টিলের মধ্যে, সেক্ষেত্রে যদি খাস করার সময় যদি তার হার্ডনেসের যে গুণাবলীটা সেটা যদি না থাকে, তাহলে স্টিলটা তোমার কি করবে, ওই যে শো আপ করবে না, বা তুমি স্কেপ করতে পারবে না, বা তাকে ডিফরমেশন করবে না, তার আগে ভেঙে যাবে অথবা হচ্ছে ক্ষয় হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হার্ডনেস। ঠিক আছে, হার্ডনেস নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার এখন স্যার কোন কেমিক্যালটা ইউজ করলে স্যার হার্ডনেসটা বৃদ্ধি পাবে? এটা ক্রোমিয়াম ইউজ করলে স্যার অ্যাব্রেশন আর ফিকশন ক্ষমতা স্যার বৃদ্ধি পাবে, এটা ক্রোমিয়াম ইউজ করতে হবে? ক্রোমিয়াম একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তবে হ্যাঁ সরি আমি অতটুকু পার্সেন্টেজ বুঝতে পারবো না বা অতটুকু জানি না যে কোন এটা মেটালটা ইউজ করলে বেসিক্যালি হার্ডনেসটা স্টিলের জন্য বাড়বে। কারণ আগে বলা হচ্ছে এক এক ম্যাটেরিয়ালস এর উপর নির্ভর করতেছে কোনটা। স্টিলের ক্ষেত্রে যেহেতু কোশ্চেনটা তোমার আমি ধরে নিলাম স্টিলের উপর নির্ভর করে বলতেছো, যেমন আমাকে যদি হঠাৎ করে কংক্রিটের জন্য বলা হার্ডনেস, আমি কিন্তু বলতে পারবো না। স্টিলের ক্ষেত্রে আমি বলতেছি সরি, যে কোন পদার্থটা বেসিক্যালি বেশি ইউজ করলে হার্ডনেস হবে না। তবে আমরা বলতেছি যে আগেই সঙ্গে আগে বলছিলাম যে ক্রোমিয়াম নর্মালি শো অফ করা হচ্ছে তাদের অ্যাব্রাশন ক্ষমতা বাড়ায়।
তাহলে যেহেতু স্টিল যখন তৈরি করে অবশ্যই কার্বনের সাথে স্টিলের আয়রনের সাথে ক্রোমিয়াম একটু পরিমাণ দেওয়া হয়, আর বেশি দিলে সেটাকে আমরা বলতেছি স্টেনলেস স্টিল। বাট হার্ডনেস এর স্পেসিফাইড আনসার তোমাদেরকে দিতে পারবো না, সরি। ঠিক ওকে আছে, স্যার। কোন দিলে তো মনে হয় হার্ডনেস হয়। আচ্ছা তাহলে আমরা পরের পার্টে যাই। হার্ডনেস এর পর আমাদের টপিক ছিল হচ্ছে টাফনেস, যেটাকে আমরা বলা হচ্ছে গতানুগতিক বা চলিত ভাষায় বলা হতো যে টাফনেস আর হার্ডনেস একই জিনিস। বাট টাফনেস তো হচ্ছে তার এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা। এটা আমি আবার বলতেছি যে কোনো জায়গায় স্টিলের জন্য বলো আর যে কোনো ম্যাটেরিয়ালস এর জন্য বলো, এটা হচ্ছে আঘাত করার ফলে তার এনার্জি কতটুকু অ্যাবজর্ব করতে পারে। তবে শর্ত হচ্ছে কি কোনো ধরনের ফ্র্যাকচার অর্থাৎ ফাটতে পারবে না, কোনো ধরনের রাপচার হতে পারবে না, ছিঁড়তে পারবে না, ফাটতে পারবে না অথবা ছিঁড়তে পারবে না। সেই ফাটা আর হচ্ছে ছিঁড়া এটাকে মেনটেন করে কতটুকু শক্তি সে অর্জন করতে পারবে, গেইন করতে পারবে, শোষণ করতে পারবে, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে টাফনেস। বেসিক্যালি আমরা যখন টাফনেস বাইর করি তখন টাফনেস যদি আমরা থিওরিটিক্যাল আকারে বাইর করতে চাই তখন আমরা বলি যে স্টেনলেস স্ট্রেস স্ট্রেন গ্রাফ ডায়াগ্রামের পুরা যে এরিয়াটা সেটাকে আমরা টাফনেস বলতেছি। নরমালি টাফনেস বাইর করা হচ্ছে এরকম কিভাবে বলা হচ্ছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাটেরিয়ালস রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার হয় ইন স্ট্রেস, অর্থাৎ বলা হচ্ছে স্ট্রেস দেওয়ার ফলে এটা কতটুকু ফ্র্যাকচার বা ফাটার বা রাপচার হওয়ার প্রতিরোধ করতে পারে সেটা। এটা কিভাবে নরমালি বল মেজার করা হয় বলতেছে ফুট পার স্কোয়ার ইঞ্চ, ফুট পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ অথবা জুল পার স্কোয়ার সেন্টিমিটার যেভাবে দেওয়া হচ্ছে। তার মানে আমি আগে বলছিলাম যে থিওরিটিক্যালি যখন আমরা বাইর করি একটা এরিয়াই হচ্ছে টাফনেস। কোনটার এরিয়া? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের এরিয়াটা নরমালি আমরা বলি সেটাই হচ্ছে টাফনেস। আমি বুঝতে পারছি? আই থিঙ্ক যখন ল্যাবে এরকম টাফনেস বাইর করার জন্য বলা হয় থাকে নরমালি, আশা করি তোমরা হয়তো ওইখান থেকে জানার কথা। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? তাহলে স্যার মডুলাস অফ রেজিলিয়েন্সটাই স্যার আমাদের টাফনেস বের করার পদ্ধতি। এখানে একটা রেঞ্জ আছে, মডুলাস অফ রেজিলিয়েন্স আর হচ্ছে টাফনেস। দুইটার মধ্যে তোমার হচ্ছে একটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে বা প্লাস্টিক লিমিটের মধ্যে থাকে, আরেকটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত থাকে। ইলাস্টিক লিমিট পর্যন্ত স্যার টাফনেসটা? হ্যাঁ, টাফনেস হচ্ছে ইলাস্টিক লিমিট আর মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে পুরা ব্রেকিং পয়েন্ট পর্যন্ত এরিয়াটাকে বলতেছে মডুলাস অফ রেজিলিয়েন্স। তাহলে স্যার এনার্জিটা হচ্ছে যে কোনো প্রকার মানে ডিফ্লেকশন হবে না স্যার, কোনো রকম ডিফরমেশন হবে না, যে পরিমাণ শক্তি অর্জন করে ম্যাটেরিয়ালস ওইটাই টাফনেস। হ্যাঁ, টাফনেস অর্থাৎ ওই যে ছিঁড়ার আগ পর্যন্ত, এই জন্য বলছে যে ছিঁড়ার আগ পর্যন্ত যেটা থাকবে সেটাকে আমরা প্লাস্টিক লিমিটে চলে যাবে, ছিঁড়ার আগ পর্যন্ত তাহলে তো ডিফরমেশন কিছু হবে, দেন প্লাস্টিক লিমিটে চলে যায়। এখানে কিন্তু ডিফরমেশনের কথা বলা নাই, এখানে এই জন্য বলেছে ফ্র্যাকচারিং অথবা রাপচারিং। তাহলে স্যার এটা তো মনে হয় ব্রেকিং পয়েন্ট পর্যন্ত এরিয়াটা হবে। হ্যাঁ, ব্রেকিং পয়েন্ট পর্যন্ত না, টাফনেস হচ্ছে তোমার হচ্ছে ইলাস্টিক লিমিট পর্যন্ত। স্যার কবি স্যার বলেছে স্যার আমাদের স্যার মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে স্যার ইলাস্টিক লিমিট। মডুলাস একটু আপনার কি মনে আছে? আমার এই মুহূর্তে পুরোটা মনে পড়তেছে না জিনিসটা। স্যার আমরা ল্যাবে তো করলাম স্যার কিছুদিন আগে স্যার মডুলাস অফ রেজিলিয়েন্স। হ্যাঁ মঞ্জুরুল, ওরা ঠিক বলতেছে মডুলাস অফ রেজিলিয়েন্সটা ইলাস্টিক লিমিট পর্যন্ত। ইলাস্টিক তাহলে হচ্ছে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে টাফনেস। হ্যাঁ, টাফনেসটা ব্রেকিং পয়েন্ট পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তার মানে হচ্ছে ওইটাই বলা হচ্ছে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে তোমার টাফনেস, আর হচ্ছে রেজিলিয়েন্স হচ্ছে ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, জি স্যার। যে মোবাইলের জন্য জিনিসটা একটু মার্জ হয়ে গেছে। টেনসাইল স্ট্রেংথ, স্টিলের টেনসাইল স্ট্রেংথটা আমরা নরমালি মেজার করি, এটা নিয়ে ডিটেইলস লিখিয়ে নাই বা বলিও নাই, কারণ এটা নরমালি আমরা জানি যেটা হচ্ছে ফোর্স পার ব্রেকিং এর জন্য যে রিকোয়ার্ড ফোর্সটা সেটাকে আমরা বলতেছি যে টেনসাইল স্ট্রেংথ। ব্রেকিং হওয়ার জন্য যেটা টেনসাইল স্ট্রেংথ, এটার মধ্যে আবার টেনসাইল স্ট্রেংথ অনেক ভাগ আছে, সেগুলোতে জন্য ডিটেইলসে যায় নাই। যে তোমার ইলাস্টিক লিমিট পর্যন্ত একটা স্ট্রেংথ আছে, ব্রেকিং পয়েন্ট পর্যন্ত একটা আছে, তারপর ইল পয়েন্ট পর্যন্ত একটা আছে। ইল্ডের স্ট্রেংথ আমরা স্পেসিফিক আবার বলছিলাম, এই কথাটা আগে বলছিলাম ইল স্ট্রেংথের বিষয়টা, যে ইলটা কতটুকু বলতেছে যে কি ইট ইজ এ মেজার অফ দ্য ফোর্স রিকোয়ার্ড টু স্টার্ট এ ডিফরমেশন অফ ম্যাটেরিয়াল। তার মানে বলতেছে যে কি যখন থেকে ম্যাটেরিয়ালসটা ডিফরমেশন হওয়া শুরু করবে সেটার আগ পর্যন্ত যে স্ট্রেংথ সেটাকে ইল স্ট্রেংথ বলা হচ্ছে।
সেটার আগ পর্যন্ত যে স্ট্রেংথ সেটাকে আমরা বলতেছি ইল্ড স্ট্রেংথ। আর এই ইল্ডটা নরমালি আমরা ইল্ড স্ট্রেংথটা পাই কখন, যখন বলতেছে যে কি এই যে কার্বনের কন্টেন্টটা, আমি আগেও বলছি কোন জায়গায় রেফারেন্স আছে 0.25 থেকে 0.35 পর্যন্ত, কোথাও শুধু 0.3% লেখা আছে যে এতটুকু পরিমাণ কার্বন দিলে, এই রেঞ্জের মধ্যে কার্বন দিলে নরমালি ইল্ড শো করে, অন্যথায় ইল্ড শো না করে। তোমরা যেহেতু ল্যাব করানো হয়েছে বলতেছে যে কার্বন কংক্রিটের যেরকম আমরা ইল্ড স্ট্রেস ডায়াগ্রাম আমরা পড়ি যেটা সোজা চলে যায়, কোনো ধরনের ব্রেক করে না, সেই এরকম শো করবে যদি কার্বনের পার্সেন্টেজটা ওই রেঞ্জের আপ ডাউন করা হয়, সেটাকে বলতেছে ইল্ড স্ট্রেংথ। তার মানে টেনসাইল স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে ওইটাও কিন্তু ইল্ড স্ট্রেংথও ওয়ান কাইন্ড অফ টেনসাইল স্ট্রেংথ। কেন বলতেছে ইল্ড অফ টেনসাইল স্ট্রেংথ, বারবার বলতেছে যে ওইটা হচ্ছে তোমার স্ট্রেংথের মধ্যে, এটাও একটা স্ট্রেংথ বলতেছে যে এটাকে ছিঁড়ার জন্য যে স্ট্রেংথটা পাবো, যেহেতু টানের ফোর্স দিয়ে আমরা স্টিলটাকে টানের ফোর্স দিয়ে ছিঁড়বো, সেজন্য এটাকে নাম দেওয়া হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। আর যখন চাপ দিয়ে আমরা ছিঁড়তেছি তখন সেটাকে বলা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। এর মধ্যে ওই রেঞ্জের মধ্যে টেনসাইল স্ট্রেংথ রেঞ্জের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়া যাচ্ছে, একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে যেখানের মধ্যে এর বাইরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা ডিফর্ম হওয়া শুরু করবে, অর্থাৎ তার আগের শেপে আসবে না ফিরে। এরপরে লোড যদি আমরা রিলিজ করি তাহলে লোড ম্যাটেরিয়ালসটা তার আগের শেপে আসবে না, তখন এটাকে আমরা বলতেছি যে ইল্ড স্ট্রেংথ। বাট ইল্ড স্ট্রেংথ অনেক, যেহেতু ফোর্সের নেচারটা টেনসাইল, সেজন্য ইল্ড স্ট্রেংথটাকে টেনসাইল স্ট্রেংথ, এক ধরনের টেনসাইল স্ট্রেংথ বলা হচ্ছে। কিন্তু আমরা টেনসাইল স্ট্রেংথ বলতে এক্সট্রিম স্ট্রেংথ যেটা আছে সেটা, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যে ফোর্সটা পাচ্ছি সেটাকে বলতেছি টেনসাইল স্ট্রেংথ। কি জন্য বলতেছি, কারণ টান দিয়ে ছিঁড়তেছি, নেচারটা হচ্ছে, আর চাপ দিয়ে যখন ছিঁড়বো তখন হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ বলা হবে। টেনসাইল স্ট্রেংথ এবং ইল্ড স্ট্রেংথ দুইটার মধ্যে কোনো প্রবলেম আছে? আশা করি এটা তো প্রবলেম থাকার কথা না, কারণ এগুলা নিয়ে মোটামুটি আমাদের সিভিল ডিপার্টমেন্টের পড়াশোনা। টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ। দেন আমরা দেখি ইলংগেশন। এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। ইলংগেশনটা বলতে বোঝায়, যদি অন্য সেন্সে বলি, যদি কথিত ভাষায় আমরা যদি বলি, ইলংগেশন বলতে আমরা মূলত বিকৃতিটাকে বলি, আসলে বিকৃতি না, অর্থাৎ কতটুকু বিকৃতি হতে হলে আমাদেরকে ল্যান্থের সাপেক্ষে ভাগ করতে হয়, ল্যান্ড দিয়ে ভাগ করতে হয়, তোমরা জানো যেহেতু। কিন্তু ইলংগেশন বলতে কতটুকু বৃদ্ধি পাচ্ছে। আর এখানে ক্যানশন বলা হচ্ছে, ডিফরমেশন না বলে, কারণ ডিফরমেশনটা বলতেছে, ইলংগেশনটা হচ্ছে লম্বা মানে বৃদ্ধি, আর ডিফরমেশনটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের জন্য যেটা যতটুকু শর্ট হচ্ছে সেটাকে ডিফর্ম বলা হচ্ছে, ডিফরমেশন বলা হচ্ছে। সংজ্ঞাটা কি বলতে, ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ এ ম্যাটেরিয়াল ক্যান বি স্ট্রেস অর কম্প্রেস বিফোর ইটস ব্রেক। আগে বলা হচ্ছে এটা হয় প্রসারণ হবে না সংকোচন হবে, তো এটাকে নরমালি বলা হচ্ছে যে ইলংগেশন বলো। আর পার্টিকুলার কম্প্রেসিভ ফোর্সের জন্য যদি হয় তখন এটাকে আমরা ডিফরমেশন বলি, আর না হলে টেনসাইল ফোর্সের জন্য তখন বা বৃদ্ধি পেলে সেটাকে ইলংগেশন বলতেছে। ইট ইজ এক্সপ্রেস অ্যাজ দ্য পার্সেন্ট অফ ল্যান্ড বিং টেস্টেড এন্ড ইজ বিটুইন দ্য টেনসাইল স্ট্রেংথ এন্ড ইল্ড স্ট্রেংথ। হোয়াট পার্সেন্ট ডাজ দ্য ম্যাটেরিয়াল স্পেন্ড বিফোর ব্রেকিং। অর্থাৎ ইলংগেশনটা বলতেছে যে কি, এটা প্রকাশ করা হয় নরমালি পার্সেন্টেজেই, ওই যে বিকৃতির সাথে সঙ্গতি রেখে আর কি, পার লেন্থের জন্য কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটাকে আমরা বলতেছি, বৃদ্ধি পাচ্ছে বা ডিফর্ম হচ্ছে, সেটাকে আমরা ইলংগেশন বলতেছি। তো নরমালি এটা নিয়েও কোনো থাকার, যত টেনসাইল স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ এবং ইলংগেশন এগুলো নিয়ে তোমরা পরিচিত থাকার কথা। এই ধরনের আমরা চলে যেতে পারি এখন নেক্সট টপিকে। ফাটিগ স্ট্রেংথ। স্টিল বলো, লোহা বলো, আয়রন বলো, যেগুলো বা আমরা মাইল স্টিল যেগুলো বলি, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফাটিগ স্ট্রেংথ। ফাটিগ স্ট্রেংথ বলতে হয়তো এখনো পর্যন্ত অনেক সময় দেখা যায় টেলিভিশনে অ্যাড দেয় যে এত সাইক্লিক লোড রেজিস্ট্যান্স সম্পন্ন স্টিল, হয়তো শুনে থাকো বা দেখে থাকো। সেটা মূলত যে ফাটিগ স্ট্রেংথের নেচার থেকে আসতেছে, প্রপার্টিজ থেকে আসতেছে। বলতেছে যে ইট ইজ দ্য ইনিশিয়েশন এন্ড প্রোপাগেশন অফ ক্র্যাকস ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু সাইক্লিক লোডিং. Fatigue strength is the stress to which a material can be subjected for the specified number of cycles. তাহলে সাইক্লিক লোড বলতে কি কি আছে দেখি, কে বলতে পারো? দুই একজন বলো, সবাই আবার একসাথে বলতে হয়ে গেল। আর্থিক লোড মানে আর কি আছে, আর কি থাকতে পারে? উইন্ড লোড, ঝড় লোড। হ্যাঁ, এগুলাতে যাই আমরা ব্রিজের মধ্যে যাই, একটু স্পেসিফাই করে দিই। ব্রিজের মধ্যে যাই, নরমালি ব্রিজের মধ্যে যে গাড়িগুলা চলে না, গাড়িগুলার মধ্যে লোডটা কি, মুভিং যে লোডটা, ওই লোডটা কি নরমালি আমাদের স্টাবল
স্টেবল না, এটা মুভ হচ্ছে, মুভিং লোড হচ্ছে। এই মুভিং লোডের ফলে স্টিলের মধ্যে সাইক্লিক লোডিং নেচার শো করে। আমাদের ব্রিজের মধ্যে যে লোহাটা ইউজ করা হয় বা বিল্ডিং এর ক্ষেত্রে তোমরা বললে আর্থকোয়াক বা সিসমিক লোডের জন্য যে লোড বা রড গুলো ইউজ করে, সেগুলো অবশ্যই কি আর্থকোয়াকে রেজিস্ট্যান্স হতে হবে। আর্থকোয়াক রেজিস্ট্যান্স বলতে কি বোঝাবো, ফাটিক স্ট্রেংথ সম্বলিত হতে হবে, বুঝতে পারছি? তার মানে যে সাইক্লিক লোডের ফলে যে ক্র্যাক বা ফাটা সৃষ্টি হয়, সেই ফাটাকে প্রতিরোধ করার জন্য যে ধর্মাবলী বা গুণ থাকা দরকার, সেটাকে আমরা বলতেছি ফাটিক। আর এটা যে স্ট্রেংথের মধ্যে বা যে স্ট্রেসের মধ্যে সহনীয়ত হতে পারতেছে, সেই স্ট্রেসটাকে বলতেছে ফাটিক স্ট্রেংথ বা ফাটিক স্ট্রেস, যেটাই বলা হয়। বুঝে গেছে? ফাটিক স্ট্রেংথ নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না থ্যাংক ইউ। এরপর আমাদের নেক্সট হচ্ছে করোশন। করোশনটা বলতেছে কি, বলতেছে নর্মালি ক্ষয় হয়ে যাওয়া তো অনেক ধরনের হয়ে যায়, এতদিন পর্যন্ত আমরা পড়ে আছি। ফ্রিকশনের কারণে কিন্তু ক্ষয় হচ্ছে, ওটা অ্যাব্রাশন। করোশন, করোশনটা বলতেছে কি, যে কোনো এনভায়রনমেন্টের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের কারণে আয়রনটা যে রিমুভ হয়, এই আয়রনটা রিমুভ হওয়ার ফলে, যেহেতু আমরা বলতেছি যে স্টিল বলতেই কিন্তু আয়রনের সাথে কার্বনের অনুপাত, তার মানে বোঝা যাচ্ছে মূল উপাদানের মধ্যে আয়রনটা একটা মূল উপাদান। তা আয়রনটা যদি ক্ষয় হয়ে থাকে, চলে যেতে থাকে, তাহলে কি ওইটা আমরা কি বলবো, ক্ষয় হয়ে যাওয়া বলবো, করোশন হয়ে যাওয়া বলে। তার মানে করোশনটা বলতে এটা বোঝাচ্ছে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের কারণে আয়রনটাকে যে রিমুভ হয়, সেই রিমুভ হওয়াটা এবং সারাউন্ডিং সলিউশনের সাথে যদি ডিজলভ হয়, সারাউন্ডিং সলিউশনে ডিজলভ হলে ফেরাস আয়রন উৎপন্ন হয়, আয়ন উৎপন্ন হয়। ফেরাস আয়ন বলতে কেমন, যেমন দাও, যদি ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের কারণে আয়রনের সাথে তোমার পানির বিক্রিয়া বা জলীয় কণার বিক্রিয়া ঘটে, তখন আমরা বলি যে ওইখান থেকে ফেরাস আয়রন, Fe2SO4 বা সরি কি বলে এটা, ফেরাস সালফেট, ফেরাস আয়রন, আর কি আছে, যদি জলীয় কণার মধ্যে সালফেট থাকে আর কি, তাহলে ফেরাস সালফেট উৎপন্ন হবে। নাহলে ফেরাসের যতগুলো আছে সেই আয়রন গুলা একটা নতুন পদার্থ তৈরি করবে, এরপরে একটা সমাজে ক্ষয় হয়ে যাবে। এখন স্টিলের মধ্যে এই নেচারটা যদি তোমার থাকে, তখন এটাকে আমরা বলতেছি করোশন। আর এটাকে প্রতিরোধ করার ক্ষমতা সম্পন্ন দেওয়ার জন্য যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা বলি যে কোটিং দেওয়ার জন্য স্টিলের মধ্যে, অর্থাৎ সেটা এনভায়রনমেন্টের সাথে যাতে না লাগে, জলীয় কণার সাথে যদি না লাগে। এছাড়াও যেমন ক্রোমিয়াম যখন ইউজ করা হচ্ছে, তখন কিন্তু যে কোনো এনভায়রনমেন্টে সে থাকতে পারতেছে, জলীয় কণার স্পর্শে থাকলে সে কিন্তু ক্ষয় হচ্ছে না বা করেটিভ হচ্ছে না। বিভিন্ন টেকনিক। আর নর্মালি আমরা মাইল্ড স্টিল যেটা ইউজ করি, সেক্ষেত্রে যদি আমরা করোশন থেকে রক্ষা করতে বলে, বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে যে কোটিং ইউজ করতে বা ইপক্সি কোটিং ইউজ করা হয়। অথবা আমরা গ্রামের বাড়িতে প্র্যাকটিস আছে যে রং করে দেওয়া বা জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ লাগাই দেওয়া, এই ধরনের কাজ করা হয় আর কি। এটাকে বলা হচ্ছে করোশন। কোন কোশ্চেন আছে করোশন নিয়ে? স্যার বিল্ডিং এর স্ল্যাবে যদিও স্যার বিল্ডিং এর স্ল্যাবে যদিও স্যার কভারিং থাকে, যে কংক্রিট তোমার স্টিলের ঢাকা থাকে, কিন্তু তারপরে স্যার মাঝে মাঝে কোরোশন হয়, এটা কি জন্য হতে পারে? আচ্ছা, এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। নর্মালি আমরা তো বলি না যে বিল্ডিং এর জন্য বা স্টিলের জন্য, মানুষের জন্য যেরকম ক্যান্সার বড় ধরনের প্রবলেম, স্টিলের লোহার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যান্সার, হচ্ছে মরিচা পড়া। এখন মরিচার শর্তটা কি থাকে, যে আমরা বলি যে আয়রনের যে করোশনটা হয় বা যে স্টিলের যে করোশনটা, বলছে যে এটা বাতাসের সংস্পর্শে পাইলেই কিন্তু আয়রন সৃষ্টি করে, পাউডার সৃষ্টি করে ফেলে। এখন দরকার প্রথমত অনেকগুলো কারণ হতে পারে। যেমন দেখো, আমরা এই লোহাগুলো যখন নিয়ে আসি, আইনের সাথে সাথে কিন্তু ইউজ করি না, ফ্যাক্টরি থেকে আইনা হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রাখে দিই, তখন কিছু পরিমাণ মরিচা থাকতে পারে। সময় সাপেক্ষে একটা ডিস্টেন্স সময় পর 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 হয়তো বা এটা এই মরিচাটা একটু বৃদ্ধি পেতে 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 সেই কারণে হতে পারে। আমি কিন্তু অনেকগুলো কারণ বলতেছি, ভালো অনেক বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। এরপরে হচ্ছে তোমার হতে পারে কি, আমরা যে কংক্রিটটা মিক্স করি, পানি অ্যাবজর্ব ক্ষমতা তো থাকে না। হ্যাঁ, কংক্রিটটা মিক্স করলে কংক্রিটটা ঢালাইয়ের সময় কিন্তু পানি থাকে একটা সময়ের জন্য, এটা তো কিছুদিন শুকিয়ে যাচ্ছে। আর আমরা কিউরিং এর জন্য দিয়ে থাকি, সেটার ক্ষেত্রেও যদি কোনো কারণে পানির সংস্পর্শ পেয়ে থাকে সেটা ক্ষেত্রে, অথবা যেটা লাস্টে কোনো একজন পার্সন তোমরা বলতেছো যে বাইরে থেকে যদি কোনো কারণে ওয়েদার থেকে সে পানি অথবা জলীয় কণা অ্যাবসর্ব করার সুযোগ থাকে। দেখো, স্টিল লোহার মধ্যে আরসিসি এর মধ্যে কিন্তু হেয়ার ক্র্যাক থাকে, এন্ড হেয়ার ক্র্যাক এর পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু সে বাইরে থেকে বা এনভায়রনমেন্ট থেকে জলীয় কণা টেনে নিতে পারে, হিউমিডিটি নিয়ে দিতে পারে। সেক্ষেত্রেও তোমার স্টিলটা ক্ষয় হয়ে পড়ে যেতে পারে। অনেকগুলো কারণ থাকতে পারে, বুঝতে পারছি? ওকে স্যার। স্যার পার্টিং স্ট্যান্ডার্ড একটু আবার যদি বলতেন।
ফাটিক স্ট্রেংথ, আচ্ছা ঠিক আছে। ফাটিক স্ট্রেংথটা আমি আবার বলতেছি সাইক্লিক, এক কথায় সাইক্লিক লোডের কারণে যে ফ্র্যাকচারটা হয়, সে ফ্র্যাকচারটাকে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটাকে বলতেছে ফাটিক। আর এটা যে স্ট্রেস বা যে স্ট্রেংথে গিয়ে এই ক্ষমতাটা থাকে তাকে আমরা বলতেছি ফাটিক স্ট্রেংথ। তার মানে স্যার একটা মুভিং লোড, যখন স্যার কিছু সময় পর পর একটা লোড আসতেছে আবার চলে যাইতেছে, এর কারণে যে স্যার এই যে ম্যাটেরিয়ালসের যে ইফেক্ট পড়তেছে আর এটা প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা তো ফাটিং স্ট্রেন্থ না স্যার? হ্যাঁ, ফাটিং স্ট্রেংথ সেটাই ক্ষমতা, অর্থাৎ বারবার রিপিটেড লোডের কারণে যে স্ট্রেংথটা হচ্ছে, ফ্র্যাকচারটা হচ্ছে, সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা থাকে। ঠিক আছে, ওকে স্যার। এটা স্যার বয়সের সাপেক্ষে তো স্যার ক্ষমতা কমবে, যেন একটা শুরুতে একটা স্টিলের ক্ষমতা থাকতে পারে বেশি, কিন্তু স্যার যদি সময় সাপেক্ষে তো এই ক্ষমতাটা স্যার কমতে থাকবে নাকি স্যার? তখন ডিউরেবিলিটি কমে যাবে এবং শেষে একটা প্রপার্টিজ আছে স্টিলের, অবশ্যই আছে, সেটা লাস্টে এই টপিকে লাস্টে পড়াই দেবো। ঠিক আছে, ওকে স্যার। মানে সময় তোমাদের কোশ্চেনও ঠিক আছে যে সময়, এটা আমাদের সবারই কোশ্চেন থাকতে পারে, একটা সময় গিয়ে কি হবে, তখন কি হতে পারে, তারও অবশ্যই একটা প্রপার্টিজ থাকবে। আচ্ছা, আমরা করেশনের পরে আমরা যে প্রপার্টিজটা বলবো প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি অলরেডি কিছুটা বলছিলাম, নরমালি বলতেছে যে প্লাস্টিসিটি ইজ দ্য নন রিভার্সিবল ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ডিউ টু অ্যাপ্লাইড ফোর্স। While that sounds very scientific, simply fixture of a piece of strong steel that has been bent at a 90-degree angle. অর্থাৎ প্লাস্টিসিটি বলতে বোঝাচ্ছে এটা যে নন রিভার্সিবল ডিফরমেশন, অর্থাৎ যে ডিফরমেশনটা ফিরে আসবে না। আমি আগে বলছিলাম যে ইলাস্টিক লিমিট পার হয়ে যাওয়ার পরে যে প্লাস্টিক লিমিটে প্রবেশ করলে সেটাকে ছেড়ে দিলে তার আগের জায়গায় ফিরে আসবে না, সেটাকে আমরা প্লাস্টিসিটি বলতেছি। এটা নরমালি ওই যে আমি বলবো যে ইলংগেশন বলো, তারপর ইলাস্টেন বা টেনসাইল স্ট্রেন্থের মতো তোমরা নন, এটার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন ওইরকম ভাবে অজ্ঞত থাকার কথা না। তারপরে যদি থাকে আমাকে বলো, নাহলে আমরা নতুন পরের টপিকে যাচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এরপর আছে ম্যালেবিলিটি। খুব একটা কি বলবো, আমি হয়তো স্যার আছে, আমি বলবো আমি সারাদিন স্যারও জানে আমি কিন্তু কোনো ধরনের পরীক্ষা দেই না নর্মালি। এই ডুয়েটের জন্য ওয়েট করছে, অনেকদিন ওয়েট করাইছে আমাকে, যাই হোক 3 বছরের মধ্যে। তবে জীবনে 3টা পরীক্ষা দিছি। বলতেছি কেন কথাটা আসতেছি, কেন বলতেছি যে পড়াগুলো আসলে জবের সাথে থাকলে তখন আগ্রহটা জমে আর কি। 3টা পরীক্ষা দিচ্ছি। একটা পরীক্ষা দিয়েছিলাম HBRI হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে, আরেকটা দিয়েছিলাম PGCB তে, আর আরেকটা দিচ্ছি হচ্ছে লাস্ট এই ডুয়েটের পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ আগে পরীক্ষা হয়েছিল তোমার এতে, তোমাদের এই কি বলে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে পার্মানেন্ট টিচার হিসেবে, ওইখানের জন্য একটা পরীক্ষা দিয়েছিলাম লেকচারার হিসেবে। তো যেটা বলছিলাম আমি বাকি 3টা হয়তো ভবিষ্যতে গল্প করবো, কিন্তু প্লাস বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের কোশ্চেনের মধ্যে আমি তোমাদের বলছিলাম, কোশ্চেনের মধ্যে যেহেতু বিপিএসসির পরীক্ষা, তোমরা হয়তো অনেকে বিপিএসসি তে পরীক্ষা দিবা, বিপিএসসি তে ম্যাক্সিমাম কোশ্চেনে আমাদের ফ্রেন্ডরা যেটা বলে সেটা হচ্ছে থিওরিটিক্যাল বেশি দিয়ে দেয় ম্যাথমেটিক্যাল থেকে। আসলে সেটাই হচ্ছে, দেখা যাচ্ছে 70 মার্কে 80 মার্কের পরীক্ষার মধ্যে দেখা যায় 40 মার্কে তোমার দিয়ে দিছে, 40 মার্ক না 60 মার্ক, মেবি 60 মার্কে থিওরি দিচ্ছে, আর 20 মার্ক বা 25 মার্ক এরকম প্লাস ম্যাথ দিয়েছে। এর মধ্যে 4টা প্রপার্টিজ দিছে। এআই এর মধ্যে একটা প্রপার্টি হচ্ছে মেলেবিলিটি, কি কোশ্চেনটা আসছিল। এরপরে হচ্ছে তোমার সামনে আরেকটা আছে, সেই কোশ্চেনটা কি, আর ওইখান দিয়ে হচ্ছে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি কি, এগুলো কোশ্চেন আসলে জাস্ট মেলেবিলিটিটা যে আসছে ওখানে, যে এই ধরনের কোশ্চেন গুলো থাকে আমি কিন্তু বলতেছি যে এই জন্য প্রপার্টিজ গুলো ভালো করে দেখো। তো ম্যালেবিলিটিটা এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের বিপিএসসি লেকচারার পরীক্ষা আসছিল। ম্যালেবিলিটিটা কি বলতেছে যে আচ্ছা, অনেক সময় আমরা স্টিলটাকে বিভিন্ন শেপে করে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার বা বিভিন্ন ধরনের টুলস বানাইতে হয় না, জানো তো, যে কোনো টুলস বানাইতে হয়, ঠিক আছে। এই যে এবং পুরে নতুন আরেকটা শেপও নিতে পারে, অথবা না পুরেও বিভিন্ন শেপ করতে করে থাকি, যে কোনো পদার্থের এরকম। অথবা আবার আরেকটা কথা আছে যে আমরা যে টিনের শিট গুলা ইউজ করি না, টিন বলি বা স্টিল বলি, যে আমি কিন্তু ওভারঅল জেনারেলাইজ সংজ্ঞা বলতেছি, ম্যালেবিলিটি স্টিলেরটা পরে আসতেছি, জেনারেলাইজ বলতেছি আর কি। যেমন টিন, যেটা আমরা বলি টিনের শিট গুলা, সেই শিট গুলা যখন আমরা রেডি করা হয় সেগুলাকে কিন্তু করা হয়, শিটটাকে স্ট্রেস করে রাউন্ড করে, যেটাকে আমরা টিনের কি বলে এটাকে ডেউটিন স্যার, না ডেউটিনটা না, ওই যে প্লেন শিটটা রোল করে না, রোল করাটা আর কি। টিনের যে শিট গুলো, এগুলো কিন্তু রোল করে ফ্যাক্টরি থেকে বের হয়ে বাজারজাত করা হয়, ঠিক আছে। সে রোল করার সময় এই যে তোমার হচ্ছে বিভিন্ন শেপ করা, বিভিন্ন টুলস এর শেপ করার মতো বিভিন্ন আকৃতি নেওয়ার জন্য, এবং হচ্ছে যে রোল করার জন্য যে
একটা পড়ার পর যদি ছিঁড়ে যায় অথবা বেঁকে যায় অথবা তার প্রপার্টিজ গুণাগুণ নষ্ট হয়ে যায়, সেজন্য যে ধর্মটা থাকতে হবে সেটা হচ্ছে ম্যালিয়াবিলিটি থাকতে হবে। বলতেছে ম্যালিয়াবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি টু বি কম্প্রেসড, অর্থাৎ এটাকে কম্প্রেস করা যার ক্ষমতা হতে পারে, অথবা ইট ইজ ওপেন ক্যারেক্টারাইজ, তাছাড়াও এটাকে ক্যারেক্টারাইজ করা যায় অ্যাজ দ্য ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি টু ফর্ম, যেটাকে যে কোনো ফর্মে নেওয়ার পরে এটাকে যখন শীটটাকে যখন আমি রোল করবো সে রোল করার ক্ষমতা থাকতে হবে, অথবা বলতেছে যে কি এটা হ্যামার করার ক্ষমতা থাকবে, ফ্রেস্ট করার ক্ষমতা থাকবে, রোল করার ক্ষমতা থাকবে কোনো ধরনের ব্রেকিং ছাড়া। এবার আসলে হ্যামার, ফ্রেস্ট, রোল বা ব্রেকিং এগুলো কেমন, যেমন সহজ এক্সাম্পল যদি বলি, যেমন আমরা স্বর্ণকারে স্বর্ণের বার গুলা নিয়ে আসি না, এগুলো থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি বানানো হয়, অথচ গোল্ডটার বা যে এটার কোনো ধরনের ফ্র্যাকচার বা ফাটতেছে না। এই যে তার ক্ষমতাটা যে গুণের জন্য বা যে ধর্মের জন্য এই কাজগুলা করা যাচ্ছে সেটাকে আমরা ম্যালিয়াবিলিটি বলা হয়। এই জন্য বলা হয় নর্মালি যতগুলো পদার্থ আছে এর মধ্যে গোল্ডটা যেটা এটাই মোস্ট ম্যালেবল মেটাল, অর্থাৎ এটাকে খুব ভালোভাবে শেপ করা যায়, যার কারণে দেখবে তোমরা যদি নেটে চার্জ বা যে কোনো জায়গায় সবার আগে ম্যালেবল পদার্থের মধ্যে গোল্ডটা বলা। স্টিলেরও ম্যালেবিলিটি ক্ষমতা আছে, তা যদি না থাকতো, আমি যদি সিম্পল মাইল্ড স্টিলের কথা বলি, সিম্পল মাইল্ড স্টিল যেটা আমরা রড হিসেবে বিল্ডিং ইউজ করি, সেটা যদি এই ম্যালেবিলিটি ক্ষমতা যদি না থাকতো তাহলে এটাকে কখনো বিভিন্ন ধরনের হুক বা ব্যান্ড করা যেত না। আমরা স্টিলকে চাইলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে করতে পারতেছি, বাঁকা করতে পারতেছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল তো না, 135 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল গুলোতে শেপ করতেছি না, বা আমরা যে অ্যাঙ্কর দিয়ে অ্যাঙ্করেজ ল্যান্ড দেওয়ার জন্য শেপ করে নিচ্ছি, কখনো কিন্তু নর্মালি ফাটতেছে না। যে স্টিল গুলা এই শেপ করার ফলে ফেটে যাচ্ছে তাহলে তার ম্যালেবিলিটি স্ট্রেংথটা কম বা ম্যালেবিলিটি করার ক্ষমতা তার মধ্যে নাই। বুঝতে পারছি ম্যালেবিলিটিটা কি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে যেটা ওই যে কে যেন বলছিল আগে যে স্যার যে একটা সময় পরে তো এই শক্তি থাকে না, এর মধ্যে ওটাকে নর্মালি আমরা ডিউরেবিলিটি বলি। ডিউরেবিলিটি নিয়ে আমরা আলোচনা করি নাই, কারণ করোশন নিয়ে যেহেতু আলোচনা করছি, করোশনও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিউরেবিলিটির প্রপার্টিস, ঠিক আছে? এজন্য কিন্তু সময় সাপেক্ষে যদি তার শক্তি কমে যায় বা হয়ে যায়, তখন এটাকে আমরা বলতেছি যে কি, যদি এর মধ্যে একটা প্রপার্টিস পাচ্ছি সেটা হচ্ছে ক্রিপ। একটা লোড দেখো, তুমি চিন্তা করো, আমি ক্রিপ বোঝানোর আগে সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো ম্যাক্সিমাম ছেলে ফেলে তো আমরা এখনো পর্যন্ত ম্যাথ লাইফে ফলো করি, যেহেতু ম্যাথ লাইফে আমরা কাপড় রাখার জন্য, শুকানোর জন্য আমরা যে দড়িটা ইউজ করি না, দড়িটা ইউজ করো ভালো করে বুঝো, কিন্তু দড়িটা ইউজ করার ক্ষেত্রে যে ধরো 1 সপ্তাহ পর্যন্ত ওইটা সোজা থাকে, ঠিক আছে? তুমি কাপড় ধরো যে 5টা কাপড়ে রাখতেছো, প্রথম 1 সপ্তাহ পর্যন্ত 5টা কাপড়ে রাখছো, 1 সপ্তাহ পরে 8ম দিনে গিয়ে ওই 5টা কাপড় রাখছো, 5টা কাপড় রাখার পরে দড়িটা কি আর সোজা থাকে? আমাকে একটু উত্তর দাও তো। না একটা ডিফরমেশন হয়ে থাকে? ইনফরমেশন হয় স্যার। এখন প্রশ্ন জায়গা নাই কোনোদিন, কি ব্যাপার আমি কাপড় ওই 5টাই রাখছি, বাড়তিয়ে রাখি নাই, তাও কেন ডিফরমেশন হয়ে গেল? কোশ্চেন থাকে না একটা। এই যে কংক্রিটের মধ্যে বা স্টিলের মধ্যে যে ধর্মটা, এই ধর্মটাই হচ্ছে ক্রিপ। বুঝতে পারছি? স্টিলের মধ্যে এই যে ধর্মটা, অর্থাৎ একই পরিমাণ লোড দিচ্ছি, লোড কিন্তু সবসময় একই রকম থাকতেছে, তারপরেও একটু ডিফরমেশন হচ্ছে, সেই ডিফরমেশনটাকে বলা হচ্ছে ক্রিপ। এই ধর্মটা যদি থাকে, ভালো করে টাইম ধর্মটা ভালোভাবে থাকা, তখন যে কোনটা করছে তার কিঞ্চিত পরিমাণ ঠিক হয়, যে স্যার একটা সময় পর্যন্ত লোড কিভাবে নিবে, সে কমে যাওয়ার কথা, কমে তো যাবে অবশ্যই। আমরা অবচয় একটা কথা বলছি না, অপচয় এবং অবচয়, একটা সময় গিয়ে অবশ্যই কিন্তু তার ক্ষয় হয়ে যাবে বা কমে যাবে, শক্তি কমে যাবে, কিন্তু তারপরেও যদি ক্রিপের বা এরকম অনেকগুলো প্রপার্টিজ আছে, এর মধ্যে একটা ক্রিপ প্রপার্টিজ আছে আর কি, যে প্রপার্টিজ গুলা যদি আমি অ্যালাউয়েবল লিমিটের মধ্যে রাখি, তাহলে আমাদের ডিজাইন ইয়ার দেওয়া আছে একটা কনস্ট্রাকশনের জন্য বা কনস্ট্রাকশন স্ট্রাকচারের জন্য, যে ডিজাইন লাইফ ইয়ার দেওয়া আছে, সেই লাইফ ইয়ার পর্যন্ত অনায়াসে চলে যাবে। হ্যাঁ, একটা সময় গিয়ে গিয়ে তার স্ট্রেংথটা কমতে থাকবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি তার এই যে লিমিট গুলো, এই ধর্মগুলো, ক্রিপ বলো, করোশন বলো বা ডাক্টিলিটি, এক কথা ডাক্টিলিটি প্রপার্টিসটাকে যদি তুমি অ্যালাউয়েবল লিমিটের মধ্যে রাখতে পারো, তাহলে শক্তি ক্ষয় হতে হতেও তার লাইফ টাইম পর্যন্ত সে অনায়াসে টিকে থাকবে। লাইফ টাইমের পরে গিয়ে সে আর হয়তো টিকে থাকবে না, অথবা অনেক সময় টিকে থাকবে, এরকম।
তার মানে ক্রিফটা আমরা বলতেছি কি, যে কোনো এনভায়রনমেন্টে যে টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন, এক কথা আমি উত্তর দিয়ে দিই অনেক সময়। টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন বলতে কি বোঝাচ্ছে, আবারও বলতেছি যে স্ট্রেস থাকবে একই রকম, অর্থাৎ পীড়ন থাকবে, অর্থাৎ লোড থাকবে একই রকম, কিন্তু একটা সময় গিয়ে 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 তার যদি বিকৃতিটা বেড়ে যায়, তখনই আমরা এটাকে বলতেছি ক্রিফ। আর এই সময়টা কি, আমি হয়তো তোমাদের বোঝানোর সাথে 8 দিন বলছি বা 7 দিন বলছি, আসলে স্টিল বলো কংক্রিট বলো এটা কিন্তু বছরে চলে যায়। বছরে যাওয়ার ফলে ডিফরমেশন হলে তখন এটাকে আমরা ক্রিপ বলতেছি। তাহলে তোমাদের মাথায় একটু মেমোরাইজ করে নিয়ে আসো যে আমরা স্টেন ডায়াগ্রাম যখন আমরা পড়ছিলাম তখন একটু হয়তো সোজা, মাইল স্টিলের কথা বলতে একটু সোজা হয়ে আসতেছে, হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাঁকা হয়ে, দেখো অ্যাক্সিস দুই দিকে বাড়তেছে। এক্স অ্যাক্সিসের দিকে আমাদের ছিল হচ্ছে বিকৃতি, ওয়াই অ্যাক্সিসের দিকে ছিল হচ্ছে কি বলে তোমার পীড়ন, ঠিক আছে। এখন ক্রিফের জন্য নেচারটা কি হবে, ক্রিফের জন্য নেচারটা হবে সোজা এক্স অ্যাক্সিসের সমান্তরাল। আমি আবার বলতেছি সোজা এক্স অ্যাক্সিসের জন্য সমান্তরাল। শেপটা কেমন হতে পারে আমি যদি একটু তোমাদের বোঝানোর সাথে এখানে যদি উঠাতে পারি নাই, একটু আমি একটা ক্যামেরাতে একটু দেখাই, দেখতে পাচ্ছো ক্যামেরাটা? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু হয়তো বলা আসবে, এটা একটা গ্রাফ তো, জাস্ট শেপটা বুঝে নেওয়ার জন্য আমরা বলতেছি যে এদিকে যদি তোমার ওই যে নর্মালি আমরা জানি বিকৃতি, আর এদিকে জানি হচ্ছে কি তোমার হচ্ছে পীড়ন, ঠিক আছে। তা নর্মালি আমরা গ্রাফ গুলো এরকমই পাই, যদি মাইল স্কেল বলি এরকম পাই, ঠিক আছে। আর ক্রিফের জন্য আমরা যখন গ্রাফ বলবো, তার মানে ক্রিফের জন্য গ্রাফ যদি বলি, সংজ্ঞাটা আমরা একটু আগে কি বলছিলাম আবার বললাম, কারো যদি মনে থাকে সংজ্ঞাটা এরকম বলতেছে যে সময়ের সাপেক্ষে থাকবে, তবে ডিফরমেশনের মাত্রা বাড়তে থাকবে। গুড, তার মানে সময়ের সাপেক্ষে, তার মানে এক্স অ্যাক্সিসে দেবো তখন আমরা টাইম, আর ওয়াই অ্যাক্সিসে দেবো হচ্ছে তখন বিকৃতি, যেহেতু সময়ের সাথে বিকৃতির সম্পর্কটা, তখন দেখা যায় ক্রিফের নেচারটাকে এরকম হয়, অনেক সময় এরকম সোজা চলে আসে, ঠিক আছে। সময় সাপেক্ষে এরকম সোজা অথবা হালকা একটু ব্যান্ড হয়ে যেতে পারে, এটাকে বলতেছে আমরা ক্রিফ, টাইম ডিফারেন্ট। তবে সময়টা আমি আবার বলতেছি, সময়টা হচ্ছে তোমার ইয়ারে যাবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা শেয়ার কি বন্ধ হয়ে গেছে? স্ক্রিন শেয়ার কি বন্ধ? না স্যার। না স্যার। জি স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি আছে ক্রিফের যে প্রপার্টিজ, সেটা মোটামুটি আমরা এই পর্যন্ত যতগুলো প্রপার্টিজ বলছিলাম সবগুলো প্রপার্টিজ আসছে এখানে। সেটা হচ্ছে এই যে এখানে যে প্রপার্টিজ গুলো আমরা পড়াছিলাম, হার্ডনেস, টাফনেস, টেনসাইল স্ট্রেন্থ, ইল্ড স্ট্রেন্থ, ইলংগেশন, ফাটিগ স্ট্রেন্থ, করোশন, প্লাস্টিসিটি, ম্যালেবিলিটি, ক্রিফ, সবগুলা সম্পর্কে আইডিয়া হয়েছে? জি স্যার, মোটামুটি। আচ্ছা, এই মোটামুটি আজকে তোমাদের এই পর্যন্তই ছিল, যেহেতু প্রপার্টিজ অফ স্টিলের জন্য ছিল এটাই। তারপর ওভারঅল যদি কোশ্চেন থাকে পড়া নিয়ে, প্রপার্টিজ অফ স্টিল নিয়ে একটু বলতে পারো। আর শাহাবুদ্দিন স্যার মনে আসছেন, আপনার কিছু যদি অ্যাড করা থাকে, আমি এই এখানের জন্য নতুন, আপনি একটু করতে পারেন। স্যার কি আছেন? হ্যাঁ, আমি আছি মোটামুটি, খুব একটা কনসার্ন হতে পারিনি, প্যারালি কিছু কাজ করছিলাম আর কি। তো ধন্যবাদ, ডিটেলস ডিসকাশন মেবি করেছো আর কি, যতটুকু অনেক লম্বা সময় নিয়ে স্টিল প্রপার্টিস অনেক কিছু মনে হয় শেয়ার করছো। তো আশা করি তোমরা ভালো কিছু জানতে পারছো, উপকৃত হবে আশা করি। তো তোমার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই তোমাদের, না? ওদের মনে জানি না বুঝাতে পারছি কিনা, চেষ্টা করছি আমি আমাদের পড়ানোর জন্য, বোঝানোর জন্য আর কি, যতটুকু নিতে পারছো আর কি। তারপরে যদি ফার্দার কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো স্যারের সাথে না আমার সাথে কথা বললে আমি বুঝাই দেবো। আচ্ছা, আমি একটু বলে নেই, তোমাদের মেকানিক্যাল প্রপার্টিস আমিও পড়াইছিলাম। মেজর দুটো প্রপার্টিস স্টিলের, যদিও মঞ্জুর অনেক ডিটেলস আলোচনা করেছে আর কি। আমাদের
ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে বা স্ট্রাকচার পার্সপেক্টিভে আমরা দুটো মেজর প্রপার্টিজ কনসিডার করি, একটা হলো ইলংগেশন আর একটা হলো ইল স্ট্রেংথ। আমরা আলটিমেট স্ট্রেংথ নরমালি কনসিডার করি না, যদিও বা ডিজাইন কোড এখন এলআরএফটি আর অনেক অ্যাডভান্স কোড আছে, তারা আলটিমেট স্ট্রেংথও কনসিডার করে। কেন করি না এর ডিটেলস আমি মেকানিক্যাল প্রপার্টিজ পড়ার সময় পড়িয়েছিলাম। আজকে জাস্ট মঞ্জু তোমাদের স্পেসিফিক একটা ম্যাটেরিয়াল আছে, স্টিলের রেসপেক্টিভ প্রপার্টিজ কেমন হবে সেটা দেখিয়েছে। আশা করি তোমরা জানতে পারছো বিষয়গুলো। তো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এ পর্যন্তই। মঞ্জুর, তুমি টিএমটি বার পরে ক্লাসে একটু ধারণা দিও। হ্যাঁ, টিএমটি না? হ্যাঁ, টিএমটি বার খুব একটা ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট ইউজ হচ্ছে, বারটা কেন ইউজ হয় একটু ব্যাকগ্রাউন্ড 5-7 মিনিট নেক্সট ক্লাসে আলোচনা করি, তাহলে ওদের স্টিলের একটা ওভারঅল প্যাকেজ তারা পাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের স্লাইডটা দেওয়া হয় নাই স্যার। আমি আপলোড করেছি, তুমি একটু চেক করে নিও। হ্যাঁ স্যার, ওটা চেক করছি স্যার, কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারের ওটা স্যার আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে স্যার ফেরোসিমেন্টের স্যার। কোনটা ক্রিস্টাল দেয়নি? বুঝিনি তোমার কথা, ভেঙে আসছে। ফেরোসিমেন্টের যেটা স্লাইড ছিল ওটা আপলোড করছেন স্যার, এমনি যেটা আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচারের যেটা স্লাইড ছিল ওটা আপলোড করা হয়নি স্যার। কিসের? মানে ক্রিস্টাল স্ট্রাকচার। ও ক্রিস্টাল স্ট্রাকচার। হ্যাঁ স্যার। ক্রিস্টাল স্ট্রাকচার তো মনে হয় আপলোড দেখে নিও, তো আপলোড করেছি আমি। একবার চেক করে না হলে আমাকে একটা মেল দিও বা মেসেজে জানাই দিও। চেক করছিলাম স্যার, আপনাকে মেইল করছিলাম স্যার, আপনার রেসপন্স পাইনি স্যার। আমি তো গতকালে এগুলো আপলোড করে দিয়েছিলাম, তোমরা কবে যে চেক করছো একটু আজকে চেক করে দিয়ে, যে না থেকে থাকে তাহলে জানাই একটু। তো মঞ্জুর, ধন্যবাদ অনেক, তোমার কষ্ট হয়ে গেল, অনেক স্টাডি করছো, লেকচার দেখেই বুঝলাম। তো তোমার কোশ্চেন না থাকলে তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। আমার পুরো কোশ্চেন না, স্টুডেন্ট যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লোজ করে দিতে পারেন, আর নেক্সট ক্লাসের জন্য হয়তো ওয়েট করবো। নেক্সট ক্লাস তোমাদের এই সময় হবে, নেক্সট বৃহস্পতিবার। আর তোমরা শোনো মঞ্জু, তুমি লিভ করতে পারো, ওদের পরীক্ষার বিষয়ে আমি একটু কথা বলবো, থাকতেও পারো তুমি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু মিট করে একটু মনোযোগ দিয়ে শোনো। একটু সবাই মিট করো। হ্যাঁ, তো তোমাদের ফিজিক্যালি ক্লাস টেস্ট নেওয়ার সুযোগ নাই, তো আমি ফিজিক্যাল ক্লাস টেস্ট নিলেই নরমালি ওপেন বুক ক্লাস টেস্ট নেই আর কি, যেন স্টুডেন্টরা একটু মিউট করবা। হ্যাঁ মঞ্জুর, একটু আপনি ওই যে আমার এখানে হোস্ট করা, আপনাকে হোস্ট করা লাগবে, না হলে তো আমি লিভ নিলে এন্ড হয়ে যাচ্ছে পুরা। ও মিটিং ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি। তো তোমাকে ইয়ে দিছে, তুমি একটু চেঞ্জ করে দাও তাহলে। আপনারা শোনো এখন। হ্যাঁ, আমি নরমালি ক্লাস টেস্ট গুলো ওপেন বুকেই নেই আর কি, স্টুডেন্টরা মেমোরাইজিং করার কিছু দরকার থাকে না, তারা জাস্ট তাদের ম্যাটেরিয়ালস নিয়ে এসে তারা পরীক্ষা দিয়ে থাকে। তো এখন যেহেতু ফিজিক্যাল ক্লাস টেস্ট নেওয়ার স্কোপ নাই, তো তোমাদের যেহেতু অনলাইনে দিতে হবে, আর অনলাইনে ক্লাস টেস্ট নিয়ে লার্নিং এর কিছুই বোঝা যায় না আর কি, তোমরা কিছুই শিখতে পারবে না। যেহেতু তোমরা ক্লাস টেস্ট দিয়ে কিছু শিখতে পারো, এর জন্য তোমরা যেটা করবা আর কি, আমি টপিকস ইএলপি তে দিয়ে দিব। তো তোমরা 5 জন করে একটা গ্রুপ হবার রোলের সিরিয়াল অনুযায়ী তোমাদের টোটাল মনে হয় 130 জন স্টুডেন্ট, 21টা বা 22টা গ্রুপ হবে আর কি। 1 থেকে 5 একটা গ্রুপ, 6 থেকে 10 একটা গ্রুপ, 11 থেকে 15, এভাবে 16টা গ্রুপ হয় আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, 5 জন করে গ্রুপ হবা রোলের সিরিয়াল অনুযায়ী। এই 5 জন গ্রুপ মিলে ডিসকাশন করে অ্যান্সার ভালোভাবে করবো, অনেক হার্ডলি খাতা কাটবো, কারণ 5 জন মিলে শুধু একটা অ্যান্সার শিট আপলোড করতে হবে, 5 জনকে ইন্ডিভিজুয়াল আপলোড করতে হবে না। বোঝা গেছে? 5 জন মিলে ডিসকাশন করে তোমরা একটা অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করবা। তো এর জন্য এটার জন্য অনেক ভালো মানের হয়, যেমন তেমন হলে কিন্তু মার্ক ভালো পাবা না। প্লাস বেসিক গ্রামেটিক্যাল ইরোড যেন না থাকে, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার যেন ঠিক থাকে। বোঝা গেছে?
তো আমি টপিকস দিয়ে দেবো, তোমরা 5 জন, আমি সময় হতে 1 সপ্তাহ দেবো, তোমরা 5 জন মিলে ডিসকাশন করে অ্যান্সার করে ELP তে শুধু একজন, 5 জনের মধ্যে শুধু একজন আপলোড করবা, আর অ্যান্সার স্ক্রিপ্টে তোমাদের 5 জনের স্টুডেন্ট আইডি আর নেম যেন থাকে। বোঝা গেছে? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমি টপিকস তাহলে ELP তে দিয়ে দেবো আজকালের মধ্যেই, সময় ওখানে দিয়ে দেবো, তোমরা ডিসকাশন করে অ্যান্সার করবা। এটা হলো তোমাদের ফার্স্ট ক্লাস টেস্ট, এটা দিয়ে দাও, আর সেকেন্ডটা দেখি ভাবি কিভাবে নেওয়া যায় আর কি। তো আমি দিচ্ছি মূলত তোমাদের শেখার জন্য আর কি, যেন গ্রুপ ডিসকাশন তোমরা শিখতে পারো, ফাঁকিবাজি করলে নিজেই ক্ষতি করবো আর কি। আর এখন যে অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে করবো, ক্লাস টেস্ট ভালোভাবে দাও, তাহলে ফাইনাল পরীক্ষা তোমার জন্য ইজি হবে আর কি। তাহলে ঠিক আছে, বুঝে থাকো তো তোমরা লিভ করো, আর যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ বলো। স্যার ফেরোসিমেন্টের পর আর কোনো স্লাইড দেওয়া হয় না, আমি ELP তে চেক করছি স্যার। আচ্ছা, আমি চেক করে দিচ্ছি এখনই। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের অ্যান্সার কি হাতে লিখে দিব না টাইপ করে দিব? টাইপ করা তো ভালো হয়, সুযোগ আছে সবার কম্পিউটার আছে, 5 জন মিলে কি এই সুবিধা পাবা গ্রুপে? যদি পাও তাহলে তো ভালো হয়, কি তোমরা বলো তাহলে কি কম্পিউটার টাইপ দেবা, দিলে ভালো হয়। স্যার যে গ্রুপে যেমন সুযোগ থাকে তেমন না জমা না, দিলে তো- ইউনিফর্ম হতে হবে। স্যার টাইপ করে দিলে মনে হয় ভালো হবে স্যার। আচ্ছা, হাতে দাও, সমস্যা নাই, যেটা বললাম মাথায় যেন থাকে, হ্যাঁ, ইনোভেটিভ যেন হয় অ্যাসাইনমেন্ট গুলো, অর্থাৎ স্টাডি করে ডিসকাশন করে অ্যান্সার করতে হবে, যেমন তেমন না যে তুমি দিয়ে দিলা মার্ক পাবে এমনটা না। আমি কিন্তু খুবই সিনসিয়ার এই বিষয়ে, তোমাদের শেখার বিষয়ে খুবই সিনসিয়ার। এই যেমন তেমন দিলাম যে ফেরোসিমেন্ট ডেফিনিশন কি, অ্যাডভান্টেজ কি, এই দিয়ে জীবনে কিছু লাভ হবে না লাইফে। তো একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা, ডিসকাশন করে অ্যান্সার শিখতে পারো অ্যান্সার করার সময় আর কি। হ্যাঁ, এই জন্য একটু সময় দিবা, বেশি সময় দেওয়া লাগবে না। যদি 5 জন মিলে যদি 1-1.5 ঘন্টা ডিসকাশন করো, তাহলে অ্যান্সার রেডি হয়ে যাবে। তো স্যার আর এতটুকু না করে যদি, হ্যাঁ বলো। স্যার গ্রুপটা কি স্যার 5 জনই রাখবেন নাকি 10 জন করে দিবেন স্যার? না না, এত বড় গ্রুপ করা যায় না। ক্লাস টেস্ট এটা শুনলেই তো আমার সকল দিতে পারে ইউনিভার্সিটি, ক্লাস টেস্টটা ইন্ডিভিজুয়াল হয়, সেজন্য আমি গ্রুপ করে দিলাম। বুঝতে পারছো? ও আচ্ছা, এগুলো তো আপলোড দিয়েছিলাম, আপলোড হয়নি। আচ্ছা ঠিক আছে, শুধু একটা আপলোড হয়েছে। তা ঠিক আছে, তুমি লিভ করো, আমি আপলোড করে দিচ্ছি মেটেরিয়ালস গুলো।